আসসালামু আলাইকুম। চলমান লাইভ ক্লাসে শিক্ষার্থী সহ সংযুক্ত সকলকে আমার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে যে বিষয় নিয়ে আমি উপস্থিত হয়েছি সেটা হলো ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স। বিষয় কোড হচ্ছে 66845। এই বিষয়টির সাথে সংশ্লিষ্ট টেকনোলজি ছাত্রছাত্রীবৃন্দ যারা রয়েছে তা হলো ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, ডাটা কমিউনিকেশন চতুর্থ পর্ব ছাত্রছাত্রী এবং মেকাট্রনিক্স পঞ্চম পর্ব। এখন আমি সরাসরি চলে যাচ্ছি মেনশন দ্য রিভার্স রিকভারি ক্যারেক্টারিস্টিক্স অফ পাওয়ার ডায়োড। আমি মাঝখানে লিখেছি এফবিডি। এফবি হচ্ছে ফরওয়ার্ড ব্লকিং ভোল্টেজ, যেটা 1.3 থেকে 3.6 ভোল্ট আমরা পাই কিসের জন্য? পাওয়ার ডায়োডের জন্য। আমরা জানি যে এটা পি টাইপ, এটা এন টাইপ। এখানে আছে একটা লেয়ার, এই লেয়ারটাকে বলা হয় ড্রিফট রিজিয়ন। এই ড্রিফট রিজিয়নটাই কিন্তু মূলত চার্জের স্তর জমা হয়। এখানে লক্ষ্য করি পি টাইপের দিকে রয়েছে নেগেটিভ চার্জ আর এন টাইপের দিকে রয়েছে পজিটিভ চার্জ। ঠিক আছে, যখন আমরা রিভার্স বায়াস করব, সেই রিভার্স বায়াস কন্ডিশনে এখানে এই পজিটিভ নেগেটিভ চার্জগুলো জমা হয়ে পটেনশিয়াল ব্যারিয়ার তৈরি করবে, কিন্তু এই এলাকার মধ্যে কোনো ধরনের মোবাইল চার্জ ক্যারিয়ার, ইলেকট্রন বা হোল অবস্থান করতে পারবে না। আর এই থিকনেসের উপরে নির্ভর করে এই ডায়োডটির পিক ইনভার্স ভোল্টেজ বা ম্যাক্সিমাম রিভার্স রিপিটেটিভ ভোল্টেজের মান কত হবে। ঠিক আছে, আমি এই ডায়োডের ভিতরে স্ট্রাকচার নিয়ে একটু বললাম। এই ডায়োডটার এই ডিপ্লেশন লেয়ার যেই জায়গায় হবে সেই জায়গায় নিয়ে একটু বললাম। আর এখানে আমরা দেখতেছি যে এই ফরওয়ার্ড বায়াসটা আছে, ফরওয়ার্ড বায়াস থেকে এটা নেমে এখানে এসেছে। আমরা লিখেছি আইআরআর, এটা হচ্ছে ম্যাক্সিমাম রিভার্স ভোল্টেজ। ঠিক আছে, রিভার্স কারেন্ট, রিভার্স কারেন্ট। আর এখান থেকে এই যে নিচের দিকে নেমে আসলো, এই জায়গায় হচ্ছে জিরো লেভেল, এটা হচ্ছে ফরওয়ার্ড, এটা হচ্ছে রিভার্স। ঠিক আছে, এই রিভার্সটা ম্যাক্সিমাম কারেন্টটা প্রবাহিত হয়ে সে আবার জিরো পজিশনে চলে আসছে, অর্থাৎ তার কোনো কারেন্ট যাচ্ছে না। তাহলে এই জায়গা থেকে শুরু করে এই জায়গা পর্যন্ত যে ঘটনা, এটাকে বলা হচ্ছে রিভার্স রিকভারি ক্যারেক্টারিস্টিক্স। কিরকম সেটা? যে একটা ডায়োড ফরওয়ার্ড থেকে পুরোপুরি রিভার্স কন্ডিশনে আসার জন্য যে বৈশিষ্ট্য সে প্রদর্শন করে সেটাকে বলা হয় রিভার্স রিকভারি ক্যারেক্টারিস্টিক্স। এটা হচ্ছে একটা অস্থায়ী অবস্থান। একটা ডায়োডের দুইটা সুইচিং স্টেট আছে, একটা ফরওয়ার্ড একটা রিভার্স, একটা অন একটা অফ। ঠিক আছে, ফরওয়ার্ড মানে অন আর রিভার্স মানে অফ। এই দুইটা সুইচিং স্টেটের মাঝখানে যে অল্প সময়ের জন্য সে অবস্থান করে সেটাকে বলা হচ্ছে রিভার্স রিকভারি ক্যারেক্টারিস্টিক্স। অর্থাৎ ফরওয়ার্ড থেকে রিভার্স হওয়ার জন্য যে সময়টা সে নেয়, সে সময় সে যে বৈশিষ্ট্য প্রদর্শন করে সেটাই হচ্ছে রিভার্স রিকভারি ক্যারেক্টারিস্টিক্স। রিভার্স রিকভারি ক্যারেক্টারিস্টিক্স অফ এ ডায়োড ইজ অ্যাকচুয়ালি দ্য টার্ন অফ ট্রানজিয়েন্ট। ট্রানজিয়েন্ট মানে হচ্ছে অল্পক্ষণের জন্য, ক্ষণস্থায়ী পোর্শন অফ দ্য সুইচিং ক্যারেক্টারিস্টিক্স। ঠিক আছে, তাহলে সেটা আমরা পড়লাম। এরপরে আসছি, this is the important process of turn off transient which is known as the reverse recovery. উপরের পড়াটাতে কি বলা হয়েছে? যখন আমি এই ডায়োডটা ফরওয়ার্ড থেকে রিভার্স করব, রিভার্স করার সাথে সাথে কিন্তু এই জাংশনের মধ্যে যেই চার্জ ক্যারিয়ার গুলো রয়েছে মেজরিটি এবং মাইনরিটি, তারা কিন্তু সাথে সাথে তাদের নিজস্ব এলাকায় ফিরে যেতে পারবে না। যেতে যে সময় দিবে, কিছুক্ষণ সময় সে নেবে, ওই সময়টার মধ্যে কি হবে, যেই ঘটনাটা ঘটে যাচ্ছে সেটাকে বলা হচ্ছে রিভার্স রিকভারি। তাই সংজ্ঞা থেকে বলছে দিস ইজ দ্য ইম্পর্টেন্ট প্রসেস, এটা একটা পদ্ধতি অফ দ্য টার্ন অফ ট্রানজিয়েন্ট হুইচ ইজ নোন অ্যাজ দ্য রিভার্স রিকভারি। অর্থাৎ একটা ডায়োড ফরওয়ার্ড কন্ডিশন থেকে রিভার্স কন্ডিশনে একেবারে জিরো কারেন্ট পর্যন্ত পৌঁছার সময় যেই ট্রানজিয়েন্ট বা সময় বা যে অল্প ঘটনাটি ঘটে সেটাকে বলা হচ্ছে রিভার্স রিকভারি। নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি। আমরা নেক্সটে যাই। এখানে দেখো আমি দুটো ছবি এখানে দিয়েছি। দুটো ছবি দেওয়ার পিছনে কারণ আছে। প্রশ্ন আসতে পারে যে আমার যেই লেয়ারটা রয়েছে এপিটেক্সিয়াল লেয়ার বা মধ্যবর্তী যে ড্রিফট রিজিয়ন রয়েছে, আমার পটেনশিয়াল ব্যারিয়ারটা কতটুকু হয়। দেখা যাচ্ছে যে আমরা এই ডায়োডকে তার পটেনশিয়াল ব্যারিয়ারের গুরুত্বের উপর নির্ভর করে দুটো ভাগে ভাগ করেছি। একটা নন পাঞ্চ থ্রো ডায়োডস আর একটা হচ্ছে পাঞ্চ থ্রো ডায়োডস। এখানে দেখো লেখা আছে নন পাঞ্চ থ্রো ডায়োড। কি লেখা আছে? নন পাঞ্চ থ্রো। এটার অর্থ কি? এটার অর্থ হলো, দেখো এই লেয়ারটা আর এই লেয়ারটা সমান, এটা এবং এটা সমান। অর্থাৎ পটেনশিয়াল ব্যারিয়ার বা ডিপ্লেশন রিজিয়ন যখন তৈরি হয় তখন শুধুমাত্র এই এপিটেক্সিয়াল লেয়ার বা ড্রিফট রিজিয়নের মধ্যেই সেটা সীমাবদ্ধ থাকে, সেটা কোথায় যায় না। সেটা দুপাশের পি বা এন টাইপের ভেতরে সেই ডিপ্লেশন লেয়ারের কোনো অংশ প্রবেশ করে না। আর এখানে দেখো রিভার্স বায়াস কন্ডিশনের মধ্যে এই লেয়ারটা এই লেয়ার চেয়ে বড়, এটা ছোট। এর অর্থ হচ্ছে যেই
ড্রিফট রিজিয়ন রয়েছে, সেই পটেনশিয়াল ব্যারিয়ারটা ড্রিফট রিজিয়ন পার করেও এদিকে পি টাইপ এবং এদিকে এন টাইপের দিকে কিছুটা অংশ দখল করেছে। তাহলে আমরা দেখলাম যে এই পটেনশিয়াল ব্যারিয়ারটা কোথায় তৈরি হয়, ড্রিফট রিজিয়নে তৈরি হয়। কখনো কখনো ডায়োডের গঠন ভেদে সেটা পি এবং এন টাইপের মধ্যে বিস্তৃত হতে পারে। তাহলে আমরা আরো দুটো নতুন পাওয়ার ডায়োডের ক্লাসিফিকেশনের ক্রাইটেরিয়া পেলাম, তাই না? সেটা হচ্ছে ডিপ্লেশন লেয়ারের পুরুত্বের উপর। সামনের দিকে যাই, দেখো স্টেপ দ্য রিভার্স রিকভারি প্রসেস। রিভার্স রিকভারি প্রসেসের স্টেপ মানে হচ্ছে একটা ডায়োডকে যখন আমি ফরওয়ার্ড থেকে হঠাৎ করে রিভার্স করব, তখন কি সাথে সাথে সেই ডায়োডটা রিভার্স হয়ে যাবে? হবে না। ফার্স্ট কি হবে, stored majority minority charge of drift region is removed so that the junction could be reverse bias। এটার কথা বলা হচ্ছে যে এখানে যেই চার্জ ক্যারিয়ার গুলো ছিল সেই চার্জ ক্যারিয়ার গুলো কি হবে, রিমুভ হবে। কোথায় যাবে? হোলগুলো এদিকে চলে যাবে, ইলেকট্রন এদিকে চলে যাবে, এখানে চার্জ ক্যারিয়ারের সৃষ্টি হবে, সরি এখানে চার্জের সৃষ্টি হবে, এদিকে সৃষ্টি হবে নেগেটিভ চার্জ, এদিকে সৃষ্টি হবে পজিটিভ চার্জ। নেক্সট কি বলছে, the sweeping and the recombination lead to the expansion the depletion region। অর্থাৎ কিছু কিছু যদি থেকে থাকে চার্জ ক্যারিয়ার গুলো মেজরিটি মাইনরিটি, তাহলে সেগুলো একেবারে পরিষ্কার হয়ে যার যার জাংশনে চলে যাবে এবং ডিপ্লেশন রিজিয়নটা ধীরে ধীরে এই অংশের মধ্যে ডেভেলপ করতে থাকবে। অর্থাৎ এভাবে এই রিজিয়নটাকে ডেভেলপ করে এখানে একটা পটেনশিয়াল ব্যারিয়ার তৈরি হবে। আর এই পটেনশিয়াল ব্যারিয়ারটা পরিমাণ কতটুকু হবে, তার পিক ইনভার্স ভোল্টেজের ক্যাপাসিটি কত হবে, সেটা আমরা আগের ক্লাসে পড়েছি যে এই ডিপ্লেশন রিজিয়নের ড্রপিং লেভেলের উপরে নির্ভর করে নির্ধারিত হবে যে আমার এই পাওয়ার ডায়োডটা কত ভোল্টেজ রিভার্স ভোল্টেজ সহ্য করতে পারবে, তার পিক ইনভার্স ভোল্টেজ কত হবে। আবার কি বলেছে, ডিউরিং ফরওয়ার্ড বায়াস অন এ স্টেট দ্য ড্রিফট রিজিয়ন কন্টেইনস মেজরিটি মাইনরিটি চার্জ ক্যারিয়ার ডিউ টু ডাবল ইনজাংশন। অর্থাৎ এদিক থেকেও চার্জ ক্যারিয়ার ঢোকে, এদিক থেকেও চার্জ ক্যারিয়ার ঢোকে। until this stored majority minority charge carrier decay, যতক্ষণ পর্যন্ত এরা চলে যাচ্ছে না, the forward current flows with the decaying nature during time period 3। অর্থাৎ এখান থেকে সে ফরওয়ার্ড বায়াস আমি অফ করে দিয়েছি, অফ করে দেওয়া মাত্রই কিন্তু সে জিরো লেভেলে চলে আসেনি, তার ভেতরে যে চার্জ ক্যারিয়ার গুলো ছিল সেই চার্জ ক্যারিয়ার গুলোর জন্য ফরওয়ার্ড কারেন্টটা কমে জিরো লেভেলে আসতে সে কিছুটা সময় নিয়েছে। সেই সময়টা মান আমরা ধরেছি T3। এখানে যেটা দেখতে পাচ্ছ DIR ডিভাইডেড বাই DT, এটা হচ্ছে রিভার্স কারেন্ট যেটা প্রবাহিত হবে রিভার্স বায়াস কন্ডিশনে, সেটা স্লোপ বা সেটা রেট, যে রিভার্স কারেন্ট রেট উইথ দ্য টাইম। আসি আমরা এখন নেক্সট স্টেজে আমরা চলে যাই। এতটুকু তো আমরা বুঝতে পেরেছি যে ফরওয়ার্ড কন্ডিশন থেকে রিভার্স করা মাত্রই কিন্তু সে রিভার্স কন্ডিশনে যাবে না। সে যে চার্জ গুলো এই ডিপ্লেশন রিজিয়নের মধ্যে রয়েছে, এই এপিটেক্সিয়াল লেয়ারের মধ্যে রয়েছে, এই ড্রিফট রিজিয়নের মধ্যে রয়েছে, এই চার্জ গুলো ডিকেট ডাউন হয়ে ফরওয়ার্ড কারেন্টকে জিরো করার জন্য সে একটা সময় নেবে। সেই সময়টাকে আমরা বলেছি T3। নেক্সট আমরা সামনে যাই, দেখো এবং বলছে আফটার দ্য টাইম পিরিয়ড 3 দ্য রিভার্স কারেন্ট বিগিনস লো। এরপরে যে টাইম পিরিয়ড 3 এর পরে রিভার্স কারেন্টটা ফ্লো করা শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি রিভার্স কারেন্টটা ফ্লো করছে, কিন্তু সেটাও কিন্তু খুব অ্যাব্রাপ্টলি নামছে না, গ্রাজুয়ালি নিচের দিকে নেমে একটা ভ্যালুতে এসে থেমেছে। সেটাকে বলা হচ্ছে IRR, সেটাকে বলা হচ্ছে IRR অর্থাৎ রিভার্স রিকভারি কারেন্ট। ওকে, as the stored majority carrier and the drift region decreases, ohmic resistance R drift region increases, which causes beyond to decrease quickly to T3 after T3। অর্থাৎ এখানে যে ইয়েটা রয়েছিল, ক্যারিয়ার রয়েছিল, সেগুলো আস্তে আস্তে ডিকে হয়ে গেল। ডিকে হওয়ার পরে এখানে একটা ohmic রেজিস্ট্যান্স ডেভেলপ করেছে এবং সেটা T3 এর পর থেকে আমরা T4 পর্যন্ত দেখতে পাবো। দেখা যাক কি হয়। Reverse current increases to the maximum when all charges in the depletion region flow out। যখন সব ডিপ্লেশন রিজিয়ন থেকে সমস্ত চার্জ ক্যারিয়ার গুলো তার যার পোর্শনে চলে গেছে, তখন একটা ম্যাক্সিমাম কারেন্ট হয়ে গেছে। সেটা কত? IRR। কোথায় পেয়েছি? এই IRR। ঠিক আছে, আফটার দ্য ম্যাক্সিমাম রিভার্স কারেন্ট এট দ্য এন্ড T4 টাইম শেষ, T5 টাইম শুরু, তখন আস্তে আস্তে যে রিভার্স কারেন্টের ম্যাক্সিমাম ছিল সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে, কমতে কমতে 25% পর্যন্ত যখন আসবে, তখন এই অংশটাকে কি বলা হচ্ছে? রিভার্স রিকভারি টাইম। অর্থাৎ ফরওয়ার্ড বায়াসের কারেন্ট জিরো থেকে শুরু করে রিভার্স কারেন্ট ম্যাক্সিমাম রিজিয়ন ক্রস করে তার 25% মান পর্যন্ত আসছে যে সময়টা নেয়, সেটাকে বলা হয় TRR বা রিভার্স রিকভারি টাইম। দেখা যাক কি হয়। Very few majority charge carrier at the left and reverse current decreases and depletion region increases।
voltage across the diode attains negative value when depletion region expanded further. ঠিক আছে, flow the reverse current to the negative direction cause the negative voltage drop. অর্থাৎ যখন T4 অতিক্রম করে ম্যাক্সিমাম হয়ে এসে জিরোর দিকে যাচ্ছে, সেটা কিন্তু ফরওয়ার্ড কারেন্টের বিপরীত অর্থাৎ নেগেটিভ কারেন্ট শো করেছে, এবং সেটা আমরা দেখেছি T4 সময়ে ম্যাক্সিমাম ছিল, T5 সময়টা হচ্ছে 25% পর্যন্ত পৌঁছতে। কখনোই আবার ধরে নেবে না যে একেবারে জিরো পর্যন্ত পৌঁছতে, জিরোর আগেই ম্যাক্সিমাম মানের 25% পৌঁছা পর্যন্ত যে সময়টা সে নিয়েছে, অর্থাৎ T4 এবং T5 দুটোকে যুক্ত করেই বলা হচ্ছে রিভার্স রিকভারি টাইম। তার একটা ম্যাথমেটিক্যাল ডেরিভেশন আমাদের বের করতে হয়, কারণ এখানে তিনটা বিষয় জড়িত: রিভার্স রিকভারি চার্জ, রিভার্স রিকভারি কারেন্ট, রিভার্স রিকভারি টাইম। এই রিভার্স রিকভারি টাইমের ভেতরে আমরা লক্ষ্য করছি যে এখানে একটা ত্রিভুজ আকৃতির শেপ আমরা পেয়েছি, একটা কার্ভ আমরা পেয়েছি, ঠিক না? এটা দিয়েই আমরা আমাদের ইকুয়েশনটা ডেভেলপ করব। চলো আমরা ধারাবাহিকভাবে আসি। টাইম ইজ টেকেন বাই রিভার্স রিকভারি কারেন্ট টু বিকাম ম্যাক্সিমাম আইআরআর। T4 সময়ের ভেতরে সে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে কত? আইআরআর। কোথায় পেয়েছি? এখানে পেয়েছি। আমরা একটু সামনের দিকে যাচ্ছি, দেখো একটা কারণে। টাইম when charge from depletion region is removed, অর্থাৎ এই T4 সময়ে ডিপ্লিশন রিজিয়নের চার্জ রিমুভ হয়। T5 the time is taken by reverse recovery current to decrease 25%, অর্থাৎ আইআর ম্যাক্সিমাম ভ্যালু থেকে 25% দিকে ডাউন হতে যে সময় নেয় সেটাকে বলা হয় T5। এই T5 সময়ে আসলে কি ঘটে? টাইম when charge from semiconductor region is removed, অর্থাৎ T4 সময়ে ডিপ্লিশন রিজিয়ন থেকে চার্জগুলো রিমুভ হয়েছিল, আর T5 সময়ে কি হয়েছে? সেমিকন্ডাক্টর রিজিয়ন থেকে চার্জগুলো রিমুভ হয়েছে। ওকে, এখন আমরা আসি T4 এবং T5 পাওয়ার পরে একটা ফ্যাক্টর আসে, এটাকে বলা হয় S ফ্যাক্টর, স্ন্যাপিনেস ফ্যাক্টর অর সফটনেস ফ্যাক্টর। T5 বাই T4, T5 বাই T4। এই স্ন্যাপিনেস ফ্যাক্টরের উপরই নির্ভর করে আমার পাওয়ার ডায়োডটার সুইচিং স্পিড কত, সেটা আমরা একটু পরেই দেখতে পাবো। কি নির্ভর করে? এই ডায়োড এস এর উপরে নির্ভর করবে আমার ডায়োডের সুইচিং স্পিড কত। এখন আসি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি TRR সমান T4 যোগ T5 রিভার্স রিকভারি চার্জ। এই যে ত্রিভুজ আকৃতির অংশটা দেখছো, যে জিরো থেকে শুরু করে 25% পর্যন্ত পৌঁছার সময় যে ত্রিভুজ আকৃতির শেপটা আমরা পেয়েছি, এর ভিতরে চার্জ সঞ্চিত আছে। কি সঞ্চিত আছে? চার্জ। এটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি মাঝখানে। তাহলে এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজে এখানে ম্যাক্সিমাম হচ্ছে আইআর, এখানেও আইআর, আর এখানে হচ্ছে T4, এখানে হচ্ছে T5। তাহলে আমরা ক্ষেত্রফলের হিসাব করলে কি পাই? QRR, অর্থাৎ এই এলাকার মধ্যে সঞ্চিত চার্জের পরিমাণ হচ্ছে T4 সময়ে সঞ্চিত চার্জ, T5 সময়ে সঞ্চিত চার্জ। সো হাফ আইআরআর T4, হাফ আইআরআর T5। তাহলে আমরা টোটাল চার্জ পাচ্ছি কত? হাফ আইআরআর TRR, কারণ আমরা জানি T4 প্লাস T5 সমান TRR। ওকে, তাহলে আমরা চার্জের পরিমাণ পেয়ে গেলাম, TRR পেয়ে গেলাম। আমরা এখন কারেন্টটা দেখি কি হয়। আমরা ইকুয়েশন থেকে লিখতে পারি আইআরআর অর্থাৎ ম্যাক্সিমাম রিভার্স কারেন্ট যেটা আমরা পেয়েছি সেটা হলো T4 di/dt। di/dt হচ্ছে স্লোপ বা রেট অফ চেঞ্জ অফ কারেন্ট উইথ দ্য টাইম অফ রিভার্স কারেন্ট, অর্থাৎ রিভার্স কারেন্টের পরিবর্তন। সেই পরিবর্তনটা আমরা T4 এর সাথে যদি গুণ করি তাহলে আমরা সেই কারেন্টের মানটা পেয়ে যাব। এখন আমরা ইকুয়েশনটাকে ডেভেলপ করি। এক নাম্বার ইকুয়েশনে আমরা পেয়েছিলাম আইআরআর সমান 2QR ডিভাইডেড বাই TRR। দেখি, এই যে এখান থেকে পেয়েছি, ঠিক আছে? আইআরআর সমান এই QR আইআরআর TR হাফ। দুই নাম্বার ইকুয়েশন নাম দিয়েছি। তদ্রুপভাবে আমরা লিখতে পারি, কি লিখতে পারি? এখান থেকে এটাকে চেঞ্জ করে T4 di/dt আইআর এর মানটা এখানে বসিয়ে দিলাম। কোত্থেকে? এখান থেকে বসিয়ে দেওয়ার পরে আমরা যেটা পাচ্ছি, কি পাচ্ছি দেখো, এখান থেকে ইকুয়েশনটা কি আসছে? T4 TRR 2QR ডিভাইডেড বাই di/dt। এটা আমি কি পেয়েছি? TRR। তাহলে আমি অলরেডি চার্জ পেয়েছি, কারেন্ট পেয়েছি, আর TRR ও পেয়েছি। এখন আসি আমরা সফটনেস ফ্যাক্টরের ব্যাপারে কি বলছে। এই স্টেপিনেস S is neglected as 0। আমি এটাকে কেন নেগলেক্ট করব? নেগলেক্ট করার পেছনে যে কারণ, এটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সফট রিকভারি, আর এটাকে বলা হচ্ছে হার্ড রিকভারি বা অ্যাব্রাপ্ট রিকভারি বা স্ন্যাপিয়েস্ট রিকভারি। অর্থাৎ এখানে দেখো এই অংশটা আর এই অংশটা বড়, অর্থাৎ সে স্লো রিকভার হচ্ছে, আর এখানে খুব দ্রুত অ্যাব্রাপ্টলি সে রিকভার হয়েছে। যদি সে অ্যাব্রাপ্টলি রিকভার হয় তাহলে আমরা ধরে নিতে পারি যে এখানে যে T5 টাইমটা রয়েছে, কি রয়েছে? T5 রয়েছে, সে T5 এর মানটা 0।
যে জন্য এখানে বলেছে যে T5 is very very lesser than T4, সেটা কখন, দ্য কন্ডিশন, যদি সেটা ফার্স্ট রিকভারি ডায়োড হয় এবং অ্যাব্রাপ্টলি কি পরিবর্তন হবে, আমার T5 সময়ের মধ্যে IRR থেকে 25% খুব দ্রুত পৌঁছে যাবে। সো আমরা T5 কে 0 ধরলে সফটনেস ফ্যাক্টর S সমান 0 লিখতে পারি। ঠিক আছে, এখন আমরা আসি TRR সমান 2QRR বাই DI বাই DT, এবং ফ্রম দিস 2 or 3 ইকুয়েশন IRR সমান আমরা কি পেয়েছি, √2QRR I বাই DT। ঠিক আছে, এটা কিভাবে আসলো, এখানে আমরা যদি এটাকে সমাধান করি, অর্থাৎ T4 equal to TRR, T4 equal to TRR, কেন, কারণ আমরা T5 কে 0 ধরেছি, T5 কে 0 ধরেছি, তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের রিভার্স রিকভারি কারেন্ট, এর আগে পেয়েছি রিভার্স রিকভারি চার্জ, আর আমরা তো জানি যে TRR সমান T4 প্লাস T5। ঠিক আছে, এখানে যে ফিগারটা দেখতে পাচ্ছ, সেই ফিগারটা হচ্ছে কারেন্টের জন্য, এটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভোল্টেজের জন্য। খুব সূক্ষ্মভাবে লক্ষ্য করো, ফরওয়ার্ড কন্ডিশনে এখানে ভি অন ছিল, ভি অন অর্থাৎ অন কন্ডিশনে ভোল্টেজ, এটা আমার কারেন্ট 0 হয়েছে, তখনও কিন্তু কিছুটা ভোল্টেজ ফরওয়ার্ড কন্ডিশনে ছিল। ঠিক যখনই ম্যাক্সিমাম রিভার্স কারেন্টটা এসেছে তখনই ওই ফরওয়ার্ড ভোল্টেজটা 0 হয়েছে এবং ভোল্টেজটা বৃদ্ধি পেয়ে VRR এ চলে এসেছে, অর্থাৎ কারেন্ট যখন ম্যাক্সিমাম তখনই কিন্তু সেই ভোল্টেজটা ডেভেলপ করেছে এবং 25% থেকে 0 তে আস্তে আস্তে সেই ভোল্টেজটা কিন্তু থেকে গেল, সেই ভোল্টেজটা রিভার্স ভোল্টেজটা কিন্তু অ্যাক্রসে থেকে গেল, সেটা কিন্তু অ্যাবলিশ হয়ে যায়নি। তাহলে আমরা বুঝতে পারছি এখানেও কারেন্ট, এখানে ভোল্টেজ, যেহেতু T5 এর আগে ভোল্টেজ ড্রপ নাই, তাহলে শুধু T5 রিজিয়নের মধ্যে ভোল্টেজ ড্রপ সবচেয়ে বেশি হয় এবং পাওয়ার লস হয়। পাওয়ার লস হওয়ার কারণে ডায়োড খুবই উত্তপ্ত হয়, যে কারণে এ ধরনের পাওয়ার ডায়োডের ক্ষেত্রে মাউন্টিং রাখতে হয় যাতে তাকে হিট সিঙ্কের সাথে লাগানো যায়। তাই T5 টাকে যত কমানো যাবে তত পাওয়ার লস কমানো যাবে, তার সুইচিং স্পিডকে বাড়ানো যাবে। আমি কি বুঝাতে পেরেছি? আসো এবার এই কন্ডিশন দুটো আমরা পড়েছি, QRR the total charge stored in the reverse recovery এবং the rate of change of reverse current, আর S হচ্ছে সফটনেস ফ্যাক্টর। এগুলো কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় আসে যে T4 এ কি কাজ হয়, T5 এ কি কাজ হয়, QRR টোটাল চার্জটা কিভাবে হলো, এটাকে রিভার্স রিকভারি চার্জ কিভাবে আসলো, DI বাই DT মানে কি, S সমান কি, এই বিষয়গুলো কিন্তু আমাদের পরীক্ষায় ছোট ছোট সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আসার যথেষ্ট সম্ভাবনা আছে। আমরা সামনের দিকে যাই। এই চিত্রটাকে আমি আবার একটু বড় করে দিয়েছি তোমাদের দেখার সুবিধার্থে, তোমরা পরে যখন আবার দেখবা লাইভ প্রোগ্রামটা, তোমরা পরে প্রত্যেকটা জিনিসকে একটু পুঙ্খানুপুঙ্খভাবে দেখবা। এখানে ফরওয়ার্ড শেষ হলো, রিভার্স শুরু হলো, যেখানে ম্যাক্সিমাম কারেন্ট শেষ হলো ঠিক সেখান থেকে ভোল্টেজ ড্রপ শুরু হলো, আর যার ফলে এই T5 সময়ের মধ্যে পাওয়ার লস সবচেয়ে বেশি হয়। কনক্লুশনে কি পৌঁছতে পারি, TRR and IRR both depend on QRR। কিসের উপর নির্ভর করে, চার্জের উপর। চার্জ যদি বেশি হয় রিভার্স রিকভারি টাইম বেশি হবে, চার্জ যদি বেশি হয় কারেন্টও বেশি হবে। আর চার্জ ডিপেন্ড করে কার উপর, ফরওয়ার্ড কারেন্ট, অর্থাৎ একটা ডায়োড যত বেশি ফরওয়ার্ড কারেন্ট গ্রহণ করবে তার ওই ডিপ্লেশন রিজিয়ন বা ড্রিফট রিজিয়নের মধ্যে চার্জের পরিমাণও বেশি হবে। সেই চার্জের পরিমাণ বেশি হলে আমার IRR এর পরিমাণও বেশি হবে, সে কারণে ওই রিকভার্ড হয়ে রিভার্স বায়াস ফুললি রিভার্স বায়াস কন্ডিশনে ফিরে যেতে তার টাইমের পরিমাণও বেশি লাগবে। ঠিক আছে, S factor equals to unity, it's known as soft recovery power diode, অর্থাৎ হাই পাওয়ার লস হলে কি হবে, হাই পাওয়ার লস, হাই পাওয়ার ইউনিটি মানে হচ্ছে, আমি যাই একটু, ইউনিটি মানে হচ্ছে এই অংশটুকু এবং এই অংশটুকু সমান, যদি সেটা হয় তাহলে সফটনেস ফ্যাক্টরে এখানেও যা এখানেও তা, অর্থাৎ T5 T4 সমান হলে S হবে 1, সেজন্য বলছে S factor ইউনিটি হলে সেটা হবে সফট রিকভারি ডায়োড। ফর S factor লেস দেন ইউনিটি হলে ফার্স্ট বা হার্ড অথবা স্ন্যাপি রিকভারি ডায়োড, যেটাতে পাওয়ার লস হবে কম কারণ T5 রিজিয়ন লাগবে কম। ঠিক আছে, S factor indirectly indicates the voltage transient that occurs upon the turn off of the voltage. Low S factor implies high transient over voltage, while high S factor implies low frequency reverse voltage. এখানে যেটা বলা হচ্ছে, যদি S factor হাই হয়, S factor হাই হলে কি হবে, S factor হাই হলে তার অসিলেটরি ভোল্টেজ অর্থাৎ তার ওয়ার্কিং ফ্রিকোয়েন্সিটা কম হবে, আর যদি সেটা কি হয়, S factor যদি হাই হয়, আর টোটাল পাওয়ার লস ডিউরিং টার্ন অফ দ্য প্রোডাক্ট অফ ডায়োড কারেন্ট এন্ড ভোল্টেজ ডিউরিং TRR। ঠিক আছে,
তাহলে আমরা দেখলাম যে আমাদের এস ফ্যাক্টরের উপর কিন্তু আমাদের একটা ডায়োডের অনেকগুলো বৈশিষ্ট্য নির্ভর করছে যখন সে ফরওয়ার্ড থেকে রিভার্স কন্ডিশনে যাবে। এখানে আবার বলেছি কি মোস্ট অফ দা পাওয়ার লসেস অকার্স ডিউরিং T5। তাহলে আমরা সামনের দিকে যাই। এটা বোঝা গেছে যে কিউআরআর, আইআরআর, টিআরআর, এস ফ্যাক্টর এই চারটা বিষয় আমার রিভার্স রিকভারির বৈশিষ্ট্যের উপর কতটুকু প্রভাব রাখছে, আর এই প্রভাবের কারণে আমার একটা ডায়োডের অনেকগুলো ক্যারেক্টারিস্টিক্স পরিবর্তন হয়ে যাবে। Importance of reverse recovery characteristics. When the diode takes a transition from forward bias to reverse bias condition, then due to the delay caused to the follow reverse recovery current, and the blocking time increases. Therefore, it affects the switching action in the diode, which reduces switching speed. অর্থাৎ বলা হচ্ছে যে রিভার্স রিকভারি টাইমটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে রিভার্স রিকভারি টাইম যদি বেশি লাগে তাহলে তার সুইচিং স্পিড কম হবে, রিভার্স রিকভারি টাইম যদি কম লাগে সুইচিং স্পিড বেশি হবে। আর যদি রিভার্স রিকভারি টাইম বেশি কিন্তু আমি তার টলারেন্সের বাইরে তাকে ফ্রিকোয়েন্সিতে কাজ করতে দিলাম, তাহলে ডায়োডটা আলটিমেটলি শর্ট হয়ে যাবে, কাজ করতে পারবে না। ঠিক আছে, এটা হচ্ছে IF is large, then TRR is large. IF is a small, TRR is a small. যেটা আমি বলেছিলাম যে ফরওয়ার্ড কারেন্টের উপর নির্ভর করে, সেটা দেখানোর জন্য এটা রেখেছি। এটা আমরা আগে পড়েছি, এখন আবার একটু দিয়েছি তোমাদের রিকলিং এর জন্য, তোমরা বাসায় ভিডিওটা দেখে একটু দেখে নেবে। বিভিন্ন প্রকারের যে ডায়োড গুলো আছে এটাও তোমরা বাসায় দেখে নেবে, আমি এখন ব্যাখ্যায় যাব না। এখান থেকে কিছু ডেটা পাবে। আর এটা স্ট্যান্ডার্ড রিকভারি, এটাকে বলা হয় ফাস্ট রিকভারি, এটাকে বলা হয় আলট্রা ফাস্ট রিকভারি। এই জিনিস তোমরা বাসায় দেখবে। আর এখানে যে তিন ধরনের ডায়োড আছে, একটা জেনারেল রেকটিফায়ার ডায়োড, ফাস্ট রিকভারি ডায়োড, স্পটি ডায়োড। এই তিনটা ডায়োড যে ফরওয়ার্ড ক্যারেক্টারিস্টিক্স এর যে বৈশিষ্ট্য আছে সেটাও তোমাদের নলেজ ডেভেলপমেন্টের জন্য আমি দিয়ে দিলাম। তোমরা বাসায় বসে বিষয়টা দেখবে যে কি হচ্ছে, যে তিনটা ডায়োডের মধ্যে তাদের ফরওয়ার্ড ক্যারেক্টারিস্টিক্স কিভাবে তার কনস্ট্রাকশনের কারণে